তো আজকের আলোচনার টপিক হলো ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন এর মধ্যে কনফিউজিং টার্ম অনেকগুলো রয়েছে, সেগুলো মোটামুটি আমরা সলভ করে যাব। যারা আগে থেকে পড়েছেন তাদের জন্য এই জিনিসটা আরো বেশি হেল্পফুল হবে। একদম শুরু থেকে যারা আছে তারাও বুঝে যাবে। তো ধ্বনি পরিবর্তন যখন আমরা বলবো, ধ্বনি পরিবর্তন মেইনলি আসলে দুইটা জিনিস আলোচনা করা হচ্ছে। আমরা ধ্বনি পরিবর্তনটা আসলে ভাষা বিকৃতিরই একটা অংশ। আমরা চলিত ভাষায় যখন ভাষাগুলো ব্যবহার করি তখন এই যে আঞ্চলিকতা চলে আসে বিভিন্ন ভাষার, এই আঞ্চলিকতা কিন্তু এসেছে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে? এই ধ্বনিগুলো পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিকতা তৈরি হয়েছে। যেহেতু আমাদের ধ্বনি রয়েছে দুই ধরনের, স্বর ধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তার মানে ডেফিনেটলি ধ্বনি পরিবর্তন যে ঘটে, সেই পরিবর্তনটা অবশ্যই স্বর ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুইটা জায়গায় ঘটেছে। এই দুইটা জায়গায় ঘটেই মোটামুটি ভাষাগুলো এই পর্যায়ে এসেছে এবং বিভিন্ন আহ অঞ্চলের ভাষা বিভিন্ন রকম হয়েছে বা আঞ্চলিকতা পেয়েছে। তো শুরুতে আমরা স্বর স্বরধ্বনি যারা আছে, স্বরধ্বনি যেগুলো আছে, স্বরধ্বনির কি কি ধরনের পরিবর্তন ঘটেছে সেই স্বরধ্বনির পরিবর্তনগুলো জানবো। তারপরে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির কিছু পরিবর্তন আছে একটা জায়গায়, মোটামুটি সেম ধরনের পরিবর্তন, সেটা হয়তো বা একসাথে শিখবো। আর সর্বশেষে শুধু ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে, ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা শিখবো। তো শুরুতে যদি আমরা সেইভাবে একটু হেডলাইন করার চেষ্টা করি যে স্বরধ্বনির পরিবর্তন, এটা হেডলাইন করে দেওয়ার একটা উদ্দেশ্য হলো কখনো যদি আসে এরকম ভাবে যে নরমালি পরিবর্তন সম্পর্কে কোনো কিছু আসে না, যদি এটা এইভাবে বলে যে নিচের কোনটি স্বরধ্বনির পরিবর্তন, এইভাবে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে স্বরধ্বনির পরিবর্তন থেকে একটা দিতে পারে, আর ব্যঞ্জন ধ্বনি রিলেটেড যে পরিবর্তন সেখান থেকে বাদ বাকি তিনটা অপশন দিতে পারে। এইভাবে কিন্তু ক্যাটাগরাইজ করা নাই, কোনো বইয়ের মতেই এরকম ভাবে করা নাই। ওটাতে কিন্তু ডিটেলসে আলোচনা করে গেছে ওয়ান বাই ওয়ান। স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে প্রথমে আমরা পড়বো হচ্ছে স্বরাগম। স্বরাগম, তো স্বরাগম এর মধ্যেই কথা আছে দুইটা, স্বর যোগ আগম। আগম বলতে আমরা যদি চিন্তা করি আগমন, অর্থাৎ এখানে স্বরের আগমন ঘটবে। স্বরের আগমন, অতিরিক্ত একটা স্বরের আগমন ঘটবে, যেটা ন্যাচারালি লিখিত রূপে স্বরের আগমন থাকার কথা ছিল না, কিন্তু উচ্চারণ করতে করতে আমরা স্বরটা নিয়ে এসে ফেলি, অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে এসে ফেলি। স্বরধ্বনি হতে পারে অ, আ, ই, এই টাইপের যে স্বরধ্বনি গুলো আছে সেগুলো হতে পারে। এই স্বরাগম তিন ধরনের হতে পারে। তিন ধরনের কি কি? একটা হলো আদি স্বরাগম। আদি বলতে যেটা একদম শব্দের শুরুতে অতিরিক্ত একটা স্বর আসবে, সেটাকে বলবে আদি স্বরাগম। তারপরে আছে শব্দের মাঝখানে যদি নতুন কোনো স্বর আমরা নিয়ে আসি, সেটাকে বলবে মধ্য স্বরাগম। তবে মধ্য স্বরাগমের আরো কয়েকটা নাম আছে, সেটা হলো স্বরভক্তি। এটা মনে রাখা যায় কিভাবে? যে মধ্য স্বরাগম মানে আমরা আহ স্বর আনবো ওটার মাঝখানে, নতুন একটা স্বর আসে, সেটা হচ্ছে একটা শব্দের মাঝখানে আসে। তো একটা শব্দের মাঝখানে যদি এই শব্দগুলো আসে, তাহলে অবশ্যই নতুন একটা স্বর যদি আপনি মাঝখানে বসান, অবশ্যই স্বরটাকে ভক্তি করে মাঝখানে বসাচ্ছেন। ঠিক আছে? মানে স্বরের উপর অন্যরকম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, যার কারণে এটাকে মাঝখানে বসাচ্ছে, এই জন্য স্বর ভক্তি। স্বর ভক্তি বলা হচ্ছে। এর আরো একটা নাম আছে, বিপ্রকর্ষ বলা হয়। বিপ্রকর্ষ কেন বলা হয়? কারণ হলো এটা মাঝখানে বসছে, ঠিক আছে? বসে এই যে বাদ বাকি যে দুইটা শব্দ বা দুইটা অক্ষর, এদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে, এই জন্য এটাকে বলা হয় বিপ্রকর্ষ। তার মানে এই মধ্য স্বরাগমের যদি টার্ম থাকে, আরো দুইটা টার্ম, সেটা হলো স্বরভক্তি, একটা হচ্ছে বিপ্রকর্ষ। এটা মনে রাখতে হবে যে মধ্য স্বরাগমের অপর নাম কি, বা স্বরভক্তি বলতে নিচের কোনটিকে বোঝায়, এভাবে প্রশ্ন হতে পারে। আর সর্বশেষ যেটা, একদম একটা শব্দের শেষে যদি নতুন কোনো স্বর আসে, স্বরধ্বনি যদি আসে, তাহলে সেটাকে বলবে অন্তঃস্বরাগম। এই তিনটা নাম আমরা শিখলাম, এগুলোর উদাহরণগুলো যদি আমরা এবার দেখি তাহলে বুঝতে পারবো। উদাহরণের মধ্যে কি কি হতে পারে, যেমন স্পর্ধা। এটা আমরা একদম রিয়েল যে ভাষা, বইয়ের ভাষা, এটা আমরা জানি স্পর্ধা। কিন্তু আঞ্চলিক ভাবে যদি উচ্চারণ করি, স্পর্ধা কিন্তু বলে না, আস্পর্ধা। কি বলে এটাকে? আস্পর্ধা বলে, আস্পর্ধা। তাহলে এই যে শব্দের শুরুতে নতুন একটা নিয়ে আসা হলো, তার মানে এটা বুঝতে হবে এটা আদি স্বরাগম। আদিতে কোনো নতুন স্বরের আগমন যদি ঘটে তাহলে বলবে
সেটাকে আদি স্বরাগম। এইভাবে উচ্চারণ যেগুলো এটা বলেই দিবে যে স্পর্ধা থেকে আস্পর্ধা এটা কোন ধরনের পরিবর্তনের উদাহরণ? অবশ্যই আদি স্বরাগম। ঠিক একই অবস্থা স্কুল আমরা জানি। তাহলে এটার আদি স্বরাগম কি হবে? যে কেউ স্কুল। স্কুল রস্বই আসবে সামনে। স্কুল, হ্যাঁ, এই যে স্কুল। তারপরে স্টেশন কি হবে? স্টেশন। রেলগাড়িটা নাকি? স্টেশন। স্টেশন ঠিক একই অবস্থায় স্ত্রী থাকলে স্ত্রী। তো এইগুলো হচ্ছে আদি স্বরাগমের উদাহরণ। তাহলে মধ্য স্বরাগমের উদাহরণ কি? এই উদাহরণগুলো লিখলেই যথেষ্ট। পরীক্ষার মধ্যে মোটামুটি এই উদাহরণগুলোই সেট হয়। এর বাইরেও যদি কোনো উদাহরণ থাকে আমরা দেখলেই বুঝতে পারবো যে স্বরটা কোথায় এসেছে। আমাদের টার্গেট থাকবে স্বরের দিকে। স্বর ধ্বনি কোথায় আছে সেই অনুসারে নামটা আমরা করব। তারপর মধ্য স্বরাগমের মধ্যে যদি যাই, প্রীতি। প্রীতি থেকে এটা আমি বলে দিচ্ছি, সেটা আপনারাও পারেন। প্রীতি, তার মানে প্রীতি থেকে যখন আমরা প্রীতি বলছি তখন হচ্ছে এটা মধ্য স্বরাগম। এবার খেয়াল করতে হবে মাঝখানে এই যে পর নিচে তো র ফলা আছেই, কিন্তু এর আগে টি আছে, মাঝখানে এক্সট্রা করে কিন্তু স্বরধ্বনি আসলো রি। প্রীতি, প্রীতিটা ভেঙে প্রীতি হলো, মাঝখানে কিন্তু এক এক্সট্রা স্বরধ্বনি আসলো ই স্বরধ্বনি। এই স্বরধ্বনিটা কিন্তু চলে আসলো এক্সট্রা করে। তো এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ঠিক একই অবস্থা যদি রত্ন বলা হয়, রত্ন, রত্ন থেকে বিপ্রকর্ষ কি হবে? রতন। রতন। এই যে মাঝখানে তার সাথে অযুক্ত আছে, রতন। রতন মানে এক্সট্রা করে অস্বরধ্বনি, মানে তার সাথে কিন্তু অধ্বনিটা যুক্ত হয়ে আছে। রত্ন থেকে রতন। ঠিক একই অবস্থা স্বপ্ন থেকে স্বপন। তারপরে গ্রাম থেকে গ্রাম, মাঝখানে এক্সট্রা স্বরধ্বনি আ চলে এসেছে। আঞ্চলিকতা তো থাকবেই, এই পুরো আঞ্চলিকতার মধ্যে, আঞ্চলিকতার উচ্চারণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে স্বরধ্বনি এসেছে। তারপরে যদি মুক্তা, মুক্তা থেকে হবে মুকুতা, এক্সট্রা করে যে স্বরধ্বনি আসলে এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। তো এই উদাহরণগুলো এখান থেকে যা দিলাম এটাই যথেষ্ট। এবার অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমের মধ্যে একদম শেষে আসবে হচ্ছে স্বরধ্বনি, যেমন বেঞ্চ। বেঞ্চ থেকে আমরা কি বলতে পারি, কি বলি আমরা আঞ্চলিকতা যেটা শেষে স্বরধ্বনি আসবে? বেঞ্চি। বেঞ্চি, শেষে স্বরধ্বনি আসলো। ঠিক একই অবস্থা সত্য, কি বলি আমরা? সত্যি। সত্যি, হ্যাঁ সত্যি। আর শেষে যদি একটা উদাহরণ দেই, আজ, আজি। আজি এ প্রভাতে রবির কর। কবিতার মধ্যে সাধারণত এই আজ থেকে আজি এই কথাগুলো ব্যবহার করা হয়। আজ থেকে আজি, এই সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ই স্বরধ্বনি এসেছে, প্রত্যেকটা শেষে ই স্বরধ্বনি এসেছে। এই ই স্বরধ্বনি যদি ই স্বরধ্বনি না, যে কোনো স্বরধ্বনি যদি শব্দের শেষে আসে তাহলে সেটাকে বলবো আমরা অন্তঃস্বরাগম। ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাই, ওই আজকে আমরা কি আইজ বলতে পারি না? হ্যাঁ, ওইটা এক ধরনের আঞ্চলিকতা, তবে সেটার কিন্তু নামটা আবার অন্যরকম হয়ে যাবে। সেটার নাম আমরা অন্তঃস্বরাগম বলবো না, সেটা কি বলবো আমরা দেখতেছি একটু পরে। ঠিক আছে, আমি মানে ওই সিকোয়েন্সটা মেইনটেইন করে আগাচ্ছি, সমস্যা নেই। তাহলে এবার আমরা দেখলাম, সর্বশেষে আমরা শিখলাম কি, যেটা আজিম ভাই বললেন আপনি এই যে আজ, আজ থেকে যখন আজই বলবো, আজই সর্বশেষে যদি ই উচ্চারণ হয় বা স্বরধ্বনি উচ্চারণ হয় তখন সেটার নাম ডেফিনিট হবে অন্তঃস্বরাগম। সেক্ষেত্রে অন্য কোনো অ্যান্সার করার কোনো সুযোগ নাই, কারণ আমরা যেটা শিখলাম আমরা সেটাই জানবো। এবার এই যে বললাম দেখেন, এখানে ই কার্ডটা কি ছিল, মানে সর্বশেষে উচ্চারণ হলো। ই কার্ডটা এখানে সর্বশেষে উচ্চারণ হলো।
এবার যদি পরের ইকার, যে ইকারটা পরে উচ্চারণ হওয়ার কথা ছিল, সেই ইকার যদি আমরা আগেই উচ্চারণ করি, তখন ওটার নাম হয়ে যায় অপিনিহিতি। সেটার নাম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 2 নম্বরে দিব, 2 নম্বরে লিখবো হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, এটার নাম হলো অপিনিহিতি। অর্থাৎ অপিনিহিতির সংজ্ঞার মধ্যে আমরা কি লিখবো? পরের ইকার, শুধু ইকার না, উকারও যদি থাকে, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে, পরের ইকার বা উকার আগে উচ্চারিত যদি হয়, তাহলে সেটাকে বলবে অপিনিহিতি। এখানেই সূক্ষ্ম পার্থক্য। এখানে আজ থেকে আজি যখন হবে, ইকার শেষে থাকবে, তখন বলবে অন্তঃস্বরাগম। এবার উদাহরণ যদি এইভাবে দেই, আজি, এই যে আজি থাকলো, আজি থেকে যদি হয় আইজ, এখানে আজির শেষে ছিল ইকার, এখানে উচ্চারণের সময় আমরা বলে ফেললাম আইজ, তখন এই শেষের ইকারটা কিন্তু আগে উচ্চারিত হয়ে গেল। যেটা শেষে হওয়ার উচ্চারণ হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিন্তু আগে উচ্চারণ হয়ে গেল, তখন এটাকে বলবে হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, বুঝাইতে পেরেছি? ঠিক একই অবস্থা যদি সত্যি থেকে যদি এরকম হতো, তাহলে হয়তো সত্যি অথবা সৈত্য, সত্য থেকেও যদি আসতো, যদি সৈত্য বলতাম, সৈত্য, তখনও এটা অপিনিহিতি। তারপরে একটা জিনিস লিখি, যদি বাক্য, এগুলো সিরিয়াল উদাহরণ লেখেন, আমি জায়গা মতো লিখছি। বাক্য থেকে যদি আমরা বলি বাক্য, তো এটা হবে অপিনিহিতির উদাহরণ। অর্থাৎ অপিনিহিতির সাথে সম্পর্কিত হলো ইকার আর উকার। ঠিক আছে, এই দুইটা কার সম্পর্কিত, এবং এই দুইটা কার যদি পরে উচ্চারিত না হয়ে স্বাভাবিকভাবে পরে উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু পরে উচ্চারণ না হয়ে যদি আগেই উচ্চারণ হয়ে যায়, তখন এটার নাম হয়ে যাবে অপিনিহিতি। তাহলে অন্তঃস্বরাগম এবং অপিনিহিতির পার্থক্য কি আমরা বুঝতে পারলাম?